ভারতীয় রেলের ইতিহাসে নতুন একটি অধ্যায় কিন্তু শুরু হয়ে গেল। সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত স্লিপার চালু হয়ে গেল এবং সেটা চালু হলো কিন্তু আমাদের রাজ্য থেকেই। সেই কারণেই আমাদের কাছে ট্রেনটির যথেষ্ট গুরুত্ব অবশ্যই ছিল, মানে ট্রেনটি চালু হওয়ার পেছনে। এবং ট্রেনটি যদিও অপারেট করা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অর্থাৎ এনএফ রেলওয়ে থেকে, গৌহাটি মালিগাঁও থেকে, কিন্তু কামাখ্যা থেকে হাওড়া যে রুট এবং সেই রুটের ট্রেনটি কিন্তু ইনগরেট করলেন প্রধানমন্ত্রী আমাদের মালদা থেকেই, আমাদের রাজ্য থেকেই। ফলে তার গুরুত্ব তো বটেই রয়েছে বটেই, যেটা বলার। এবং আমি সেই কারণে ভাবলাম যে গল্প আপনাদের সঙ্গে করি, যে বিষয় নিয়ে আলোচনা করি, তো মানে এবারের বিষয় কেননা এই বন্দে ভারত স্লিপার হোক। তো যেমন ভাবা সেই মতোই প্ল্যান করে আজকে আপনাদের সামনে বসা আমি স্বর্ণালী। আজকে আলোচনা করব ভেবেছি বন্দে ভারত স্লিপার নিয়ে। এবং আলোচনা করার আরও একটি বিষয় আছে, সেটি হলো বন্দে ভারত স্লিপারের যে কমার্শিয়াল যে রানটা হলো এবং কমার্শিয়াল ইনগরাল রানের কিন্তু আমি নিজেও একজন সঙ্গী ছিলাম, সফর সঙ্গী ছিলাম। সেই জন্য এটা আরও একটা কারণ আজকে এই বিষয়টিকে তুলে ধরার পেছনে। চলে যাব আমি যে স্ক্রিপ্ট রেডি করেছি সে বিষয় নিয়ে কথা বলতে। তার আগে একটু বলে নিই, প্রধানমন্ত্রী 17 তারিখে এই বন্দে ভারত স্লিপার উদ্বোধন করবেন, সেটা অনেক দিন থেকেই খবর ছিল। যদিও পার্টিকুলারলি কিন্তু সে খবর আমরা পাচ্ছিলাম না, ডেফিনিটভাবে বলা হচ্ছিল না 17 তারিখে বন্দে ভারত চালু হতে পারে, এমনটাই খবর ছিল। কিন্তু 17 তারিখের আগে 15 তারিখে কিন্তু ডেফিনিট খবরটা রেলের তরফ থেকে জানানো হলো প্রধানমন্ত্রী আসছেন, মালদা থেকে ট্রেনটি উদ্বোধন হবে। এইটা শোনার পর আমার মনে হলো টানা ছুটিটা রয়েছে 23 তারিখ থেকে 26 তারিখ, টানা ছুটি। এই ছুটির মধ্যে চট করে তো ঘুরে আসাই যায় বন্দে ভারত স্লিপার ট্রেনে চেপে কামাখ্যা থেকে। এবং যেমনটা ভাবলাম, হঠাৎ করে প্ল্যান হওয়ার পরে সেভাবেই বলা হলো। এবং 17 তারিখ সম্ভবত কোনো একটা ছুটি বা উইকেন্ড বা এরকম কিছু ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, স্ক্রিপ্টও রেডি করিনি। যাই হোক, তো সেভাবে প্ল্যান করলাম যে 23 তারিখ তাহলে আমরা যাই কামাখ্যাতে। ভাবলাম 17 তারিখে ট্রেনটা উদ্বোধন হলো, 18 বা 19 তারিখ থেকে চালু হয়ে যাবে। কিন্তু 23 তারিখ থেকেই যে কমার্শিয়াল রান শুরু হবে এমনটা কিন্তু ধারণা আমার ছিল না। এটা এবং বলা যেতে পারে এই যে আমি প্ল্যানটা করলাম হঠাৎ করে, এবং এই 23 তারিখ কমার্শিয়াল ইনগরাল রান, এটা কিন্তু হয়তো আমার ভাগ্যে লেখা ছিল বলেই হয়েছে। এবং সেটা যখন থেকে জানতে পারলাম, 17 তারিখে খুলে গেল, টিকিট কাটবো 23 তারিখে, টিকিট পাওয়া যাচ্ছে না, আইআরসিটিসিতে বন্দে ভারত দেখাচ্ছে না, ভেতরে একটা চাপা কৌতূহল শুরু হয়ে গেল, কি হলো, ট্রেনটা কি দেবে না? কিন্তু আবার নিজেই ভাবছি, এই যে এত বড় ছুটিটাতে তো যথেষ্ট বিজনেস করতে পারতো ইন্ডিয়ান রেলওয়ে, যদি ট্রেনটা চালু হয়ে যেত। 17 তারিখ নেই, 18 তারিখ নেই, এইবারে প্রতিদিনই দেখছি যে ট্রেনটা দিচ্ছে কিনা। 19 তারিখে 18 তারিখে সম্ভবত খবর হলো যে 22 তারিখ থেকে ট্রেন ছাড়বে। 18 তারিখ বিকেলে বা 19 তারিখ সকালে এরকম কিছু একটা রেল থেকে খবর করেছিল যে 22 তারিখ থেকে কামাখ্যা থেকে কমার্শিয়াল ইনগরাল রান শুরু হবে 22 তারিখে, আর 23 তারিখে এখান থেকে যাবে।
তো এই যে শুরু হলো, এইবারে তো মানে আমার তো পড়ে পাওয়া 14 আনা যাকে বলে। একে তো ছুটিটাতে বন্দে ভারতে যাব, একটা বিশাল একটা খুশি খুশি মনোভাব ছিলই। তারপরে তো একেবারে কমার্শিয়াল ইনাগোরাল রান, সেই সফরের সঙ্গী হতে যাচ্ছি, তার তো আলাদাই ব্যাপার ছিল। এবং একটু আপনাদের এটাও বলে রাখি যে 19 তারিখে কামাখ্যা থেকে যেটা আসবে 22 তারিখে, সেই ট্রেনটা কিন্তু দিল আইআরসিটিসি ওয়েবসাইটে 19 তারিখে, অথচ হাওড়া ট্রেনটা কিন্তু তখনও দেয়নি। এবার হাওড়া থেকে 23 তারিখে যাবে এটা খবর আছে, কিন্তু ট্রেন তো দেয়নি তখনও। 19 তারিখেও আমি কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারছি না হাওড়া থেকে 23 তারিখে যাবার জন্য। এবারে 19 তারিখ দুপুরবেলা আমি যখন আইআরসিটিসির ওয়েবসাইট দেখলাম, তখন দেখাচ্ছে যে কামাখ্যা থেকে ফার্স্ট এসি পুরো ক্লোজ হয়ে গেছে, সেকেন্ড এসি সম্ভবত অতগুলো সিটের মধ্যে 47 বা 45 কিছু একটা দেখাচ্ছিল অ্যাভেলেবেল। তো তারপরে আমি দোনামোনা করছিলাম যে আগে রিটার্ন টিকিটটা কেটে নিই, তাহলে কি সুবিধা হবে। এবং তার মাঝখানে বলি, আমাদের রিটার্ন টিকিট ছিল 25 তারিখের, আর 26 তারিখ অবধি ছুটি। আর 26 তারিখে কিন্তু আমি দুপুরবেলা দেখছি 26 তারিখে কিন্তু সোল্ড আউট। 26 তারিখের টিকিট পড়ে নেই দুপুরবেলা, 19 তারিখ দুপুরবেলা 26 তারিখের টিকিট পড়ে নেই। কয়েকটা সম্ভবত থার্ড এসি ছিল, বেশ কয়েকটা, একদম হাতে গোনা কয়েকটা ছিল আমি যখন দেখেছি, 3:30 4টের দিকে হয়তো আমি দেখেছি। আর 25 তারিখে ফার্স্ট এসি আউট, সেকেন্ড এসি 45 বা 47টা অ্যাভেলেবেল ছিল। 19 তারিখ দুপুরবেলা কিন্তু ওই 3:30 4টে অবধিও কিন্তু আমি বন্দে ভারত হাওড়া টু কামাখ্যার কোনো ট্রেন পাচ্ছি না আইআরসিটিসি ওয়েবসাইটে। তারপরে নিজেই ভাবলাম যে 19 তারিখে 22 তারিখেরটা ছেড়েছে, আর ক্যালকুলেশন যদি আমি করি তাহলে 20 তারিখে 23 তারিখেরটা ছাড়বে, এরকম একটা ক্যালকুলেট কিন্তু নিজের থেকে করে নিলাম। সন্ধ্যে 6টার সময় আবার ওয়েবসাইট খুললাম, দেখলাম 6:40 ওয়েবসাইট খুললাম আবার, তখন দেখলাম ট্রেনটা দিয়েছে, কিন্তু আমি টিকিট বুক করতে পারছি না, সেই উইন্ডোটা ওপেন হচ্ছে না, বলছে নট অ্যাভেলেবল। এইবারে তারপরে 8টার সময় আবার ওয়েবসাইট চেক করলাম, তখনও দেখাচ্ছে না। 10টার সময় চেক করলাম, তখনও দেখাচ্ছে না। পরপর আমি কিন্তু চেক করছি আইআরসিটিসি ওয়েবসাইট। রাত 12টা, ভাবলাম যে এইবার রাত 12টায় তো 20 তারিখ পড়ে যাবে, 12টার সময় নিশ্চয়ই খুলে দেবে। 12টার সময় আইআরসিটিসি ওয়েবসাইট খুললাম, তখন দেখাচ্ছে ওয়েবসাইটে কাজ হচ্ছে, 12টা 20-তে খোলা পাওয়া যাবে। 12টা 25-এ আমি খুললাম, তখন বলছে যে আগামীকাল অর্থাৎ 20 তারিখ সকাল 8টার সময় এই শিয়ালদা টু কামাখ্যা টিকিট অ্যাভেলেবেল থাকবে। তখন আমি ভাবলাম যে একবার রিটার্ন টিকিটের যে ইয়েটা দেখে নিই, কন্ডিশনটা কী আছে। দেখতে গিয়ে দেখলাম সেকেন্ড এসি সোল্ড আউট। এবার আমাদেরকে তো 25 তারিখে ফিরতে হবে, সেকেন্ড এসির টিকিট আমরা কিন্তু পেলাম না। সেই যে দেখেছিলাম 45টা না 47টা ছিল, সেটা কিন্তু পুরো সোল্ড আউট হয়ে গেছে। থার্ড এসিরও কয়েকটা পড়ে আছে। এবার সেই কথা ভেবে আমি কিন্তু থার্ড এসি না, এটা সম্ভবত সেকেন্ড এসিতে আমি 27টা মতো দেখেছিলাম রাত ইয়েতে কী যেন বলে বিকেলবেলা। থার্ড এসি বেশ কয়েকটা ছিল, 173টা মতো ছিল। এবার রাত 12:30টায় থার্ড এসি দেখাচ্ছে 45টা, সেকেন্ড এসি সোল্ড আউট, সেকেন্ড এসির কোনো গল্প নেই। থার্ড এসি 47টা, আমি আর রিস্ক না নিয়ে কেটে নিলাম থার্ড এসিতে, অ্যাটলিস্ট আমরা আসতে তো পারবো। ফলে আগে আমি রিটার্নটা কেটেছি। আমার ধারণা 26 তারিখে ফুল সোল্ড আউট মানে সকলেই, প্রত্যেকে তো আর কামাখ্যা থেকে আসছে না, যারা যাচ্ছে তারা তো ফিরবে 26 তারিখে। আমার ধারণা প্রচুর লোকজন যারা 23 তারিখে এখান থেকে গেছে, ছুটিটা যেহেতু 26 তারিখ অবধি, 26 তারিখের রিটার্ন টিকিটটা কিন্তু অনেকেই আগে করে নিয়েছে। যাই হোক, আমি রাত 12:30টার সময় রিটার্ন টিকিটটা আগে করলাম। পরদিন সকালবেলা আমি 7:40-এ বসলাম ল্যাপটপের সামনে। 8টা বাজার সঙ্গে সঙ্গে আমি উইন্ডোতে ঢুকলাম, রিজার্ভেশন উইন্ডোতে। আমি ওয়েবসাইট খুলে রেখেছিলাম আগের থেকেই।
ঢুকলাম এবং ঢুকে কিন্তু টিকিট পেয়ে গেলাম, সেকেন্ড এসিতে কনফার্ম টিকিটই পেয়ে গেলাম। আর আরেকটা কথা যে বন্দে ভারতে আগে থেকেই বলা ছিল ওয়েট লিস্ট থাকবে না, আর এসি থাকবে না। তা সত্ত্বেও অনেকেই কিন্তু ওয়েট লিস্ট কেটে রেখেছিলেন। মানে আমি 25 তারিখেও দেখেছি, 26 তারিখেও দেখেছি ওয়েট লিস্ট 47, 48, 12, 13 তো রয়েইছে। মানে এতগুলো, এবং টিকিটের ফেয়ার তো আপনারা পাচ্ছেন না। এবার কেন যে লোকজন ওয়েট লিস্ট কেটেছে আমার কিন্তু মাথায় ঢুকলো না। তারা কি পুরোটা জানে না? যাই হোক, এটা একটা ইনফরমেশন ছিল, আমি জানিয়ে দিলাম। এবং অনেকে যারা জানেন না বা ওয়েট লিস্ট কাটবেন ভাবছেন, টাকা কিন্তু পুরো ফেরত পাবেন না আপনারা। ফলে ওয়েট লিস্ট না কাটাই কিন্তু ভালো। সেই কারণে আমি যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি টিকিটটা কেটে নিলাম। এইবারে তো অপেক্ষার পালা যে হ্যাঁ আমরা যাব 23 তারিখ। 23 তারিখ একে নেতাজির জন্মদিন, আবার অপরদিকে এবারে 23 তারিখ পড়েছিল বাঙালির সরস্বতী পুজো। এই দুদিনের যে একটা আলাদা মানে কি বলবো সংমিশ্রণ, এই দুটির মিশ্রণে দিনটার কিন্তু আলাদাই গুরুত্ব ছিল। এবং সেই দিনে কলকাতা থেকে ইনগরাল রান বন্দে ভারত স্লিপারের, এটা অবশ্যই একটা ঐতিহাসিক ঘটনা তো বটেই। এবং ভেতরে একদম টকবক করছে উত্তেজনা, যেটা হওয়া খুব স্বাভাবিক। এবং শিয়ালদাতে আর হাওড়াতে গিয়ে দেখলাম যে মানে একেবারে কিন্তু পুরনো প্ল্যাটফর্মেই দিয়েছিল, আমাদেরকে এগিয়ে নতুন প্ল্যাটফর্মের দিকে যেতে হয়নি। পুরনো প্ল্যাটফর্ম নাম্বার 6, এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়েছিল সেদিন। পরে কি হবে আমি জানি না, কিন্তু সেদিন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল বন্দে ভারত স্লিপার। এবং মোটামুটি বছর 2 আগে থেকে কিন্তু যথেষ্ট এই ট্রেনটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে যে প্রচণ্ড উন্নত প্রযুক্তির দিয়ে তৈরি হচ্ছে ট্রেনটা। এবং যে আমরা ফ্লাইটে যে সমস্ত সুবিধেগুলো আমরা ভোগ করি, সেই সুবিধেগুলো কিন্তু ট্রেনে আসতে চলেছে। সেটা আমরা জানতে শুরু করেছিলাম প্রায় 2 বছর মতো আগে থেকেই। এবং সেটাই চাক্ষুষ করার এই যে সুযোগটা পেলাম, এবং সেটাও বারবার বলছি আপনাদের, সেটাও কমার্শিয়াল ইনগরাল রানের দিন, সেটা একটা আমার কাছে একটা বিরাট ব্যাপারের ছিল আর কি সেই সময়। এবং এখনও ভাবলে আলাদাই একটা ফিলিংস হচ্ছে। যাই হোক, ট্রেনে তো যথারীতি ভিড় ছিল, প্রচুর মিডিয়া ছিল, প্রচুর লোকজন ছিল। যারা যাচ্ছেন না তারাও দেখতে এসেছিলেন ট্রেনটাকে, ইনগরাল রানের দিন ট্রেনটাকে দেখতে এসেছিলেন অনেকেই। প্লাস প্ল্যাটফর্মে যারা অন্যান্য ট্রেনের যাত্রীরা ছিলেন তারাও কিন্তু ঘুরে ঘুরে এসে দেখে যাচ্ছিলেন। এইবারে চলে যাব আমাদের মূল মানে এই বন্দে ভারত স্লিপার ট্রেন সম্পর্কে কিছু তথ্য দিতে। এতদিনে আপনারা সকলেই জেনে গেছেন, তাও আমি আমার মতো করে কিছু আপনাদেরকে জানাচ্ছি। এই ট্রেন 160 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের জন্য ডিজাইন করা, উন্নত নিরাপত্তা এবং আরামদায়ক সরঞ্জাম দিয়ে তৈরি, যার মধ্যে রয়েছে কবচ, ট্রেন সংঘর্ষ প্রতিরোধ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা, অ্যারোসল ভিত্তিক অগ্নি শনাক্তকরণ বা নির্বাপন ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার নজরদারি। এছাড়া প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে আর্গোনমিকভাবে ডিজাইন করা বার্থ, অর্থাৎ সেই যেটা বলছিলাম উন্নত প্রযুক্তির যথেষ্ট উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করা হয়েছে বার্থ। মানে আপনার যে বার্থে আমরা যে ট্রেনে যে রান করলাম সেখানে দেখা যাচ্ছে বার্থের যে গদিটা থাকে সেটা ফার্স্ট এসিতে আমরা আগেই ভিডিওতে দেখে নিয়েছিলাম, ফার্স্ট এসিতে অনেকটা চওড়া, সেকেন্ড এসিতে অতটা চওড়া ছিল না। কিন্তু মানে আমরা বসে বা শুয়ে কিন্তু সেটা বোঝাই যাচ্ছিল না যে কাঠ বা তেমন কিছু, কিন্তু সেরকম কোনো ফিলই হচ্ছিল না। যথেষ্ট আরামদায়ক ছিল এই কুশন আর কি, স্লিপারের কুশন। আর্গোনমিকভাবে ডিজাইন করা বার্থ, শাওয়ার সহ মডিউলার টয়লেট, অর্থাৎ ফার্স্ট এসিতে কিন্তু শাওয়ার ছিল। এবং বাই দ্য ওয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে সেকেন্ড এসি কোচটা পড়েছিল তার জাস্ট পরেই ছিল ফার্স্ট এসি, তো আমি কিন্তু ফার্স্ট এসির টয়লেটই ইউজ করেছি। ফলে সেখানে অবশ্যই অন্যরকম ব্যবস্থা ছিল, অনেক উন্নত রকম ব্যবস্থা ছিল, স্পেশিয়াস ছিল। আর ফলে শাওয়ার ছিল, শাওয়ারের জন্য আলাদা একটা জায়গা ছিল, সেটা কিন্তু আমি দেখেছি। এবং যথেষ্ট মানে কম্প্যাক্ট ছিল সমস্ত কিছু, যেটা আপনারা জেনেই গেছেন, এবং সেইটা আমি কিন্তু ব্যবহার করেছি।
ট্রেনে রয়েছে টাচ স্ক্রিন আলো, ব্যক্তিগত চার্জার এবং শব্দ কমানোর জন্য সিল করা গ্যাংওয়ে, রয়েছে জরুরি টক ব্যাক ইউনিট। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল আইজিবিটি ভিত্তিক ট্র্যাকশন কনভার্টার, মোটর এবং ট্রান্সফরমার সরবরাহ করেছে। রয়েছে উন্নত আর আর্গনমিকভাবে ডিজাইন করা বার্থ, যেটা বললাম, এবং এই যে বার্থ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু এই যে আমরা নিচ থেকে যে ওপরে উঠছি, ওপরের বাঙ্কে যখন উঠছি, আগেকার আমরা ইন জেনারেল ট্রেনে যেরকম লোহার রড দেখি, এখানে কিন্তু পুরো সিঁড়ি বানানো হয়েছে। ফলে কি হচ্ছে, আমাদের যে নিজেদেরকে অনেকটা বেশি সিকিওর মনে হচ্ছে যখন আমরা ওপরে উঠছি, কারণ পা রাখার কিন্তু বেশ খানিকটা জায়গা আমরা পাচ্ছি। এবং সেইভাবে ওপরে বার্থে সহজে ওঠার ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত রিডিং লাইট, ইউএসবি চার্জিং পয়েন্ট এবং স্পেশাল ডিজাইনে রয়েছে পোষ্য প্রাণীদের জন্য বিশেষ কামরা। সেখানে যদিও আমি যাইনি, আমি এটা দেখেছি যে গার্ডের পরে একটা কামরা এবং ড্রাইভারের পরে কামরার একটা বেশ কিছুটা অংশ জুড়ে কিন্তু আপনারা যারা চাইবেন পেট সঙ্গে নিয়ে যেতে, তারা কিন্তু সেটা পারবেন, সেরকম কিন্তু ব্যবস্থা খুব সুন্দর করে করা হয়েছে। আচ্ছা, এইবারে স্টেইনলেস স্টিলের গাড়ির বডি, স্বয়ংক্রিয় প্লাগ দরজা এবং সম্পূর্ণ সিল করা গ্যাংওয়ে। বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে সমস্ত কোচেই রয়েছে সিসিটিভি ক্যামেরা, ইলেকট্রিক্যাল ক্যাবিনেট এবং স্টেশন তথা ট্রেনের স্পিড দেখার স্ক্রিন রয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু ট্রেনে বসে দেখতে পাবেন ওপরে স্ক্রিনে ট্রেন কোথায় যাচ্ছে, কোথায় কতটা স্পিডে যাচ্ছে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় খুব বেশ ইন্টারেস্টিং লাগলো আমার, ট্রেন যখন ইনফরমেশনগুলো দেওয়া হয়ে যাচ্ছে, বেশ কিছুটা গ্যাপ, সেই গ্যাপের মধ্যে কিন্তু বেশ বাচ্চাদেরও মনোরঞ্জন করার জন্য কার্টুন চালানো হচ্ছে। এটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। আচ্ছা, এইবারে টয়লেটে কেউ রয়েছে কিনা তা জানার জন্য কিন্তু স্ক্রিন রয়েছে। ওই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটা কোথায় যাচ্ছে, ট্রেন স্টেশন সম্পর্কে বা স্পিড সম্পর্কে, সেই স্ক্রিনের জাস্ট নিচেই কিন্তু একটা গ্রিন সিগন্যাল রয়েছে, যেখানে বাথরুম টয়লেট যখন খালি থাকছে তখন সেটা গ্রিন লাইট দেখতে পাচ্ছি আমরা, যখন টয়লেটটা ভর্তি কেউ থাকছে তখন কিন্তু সেটা রেড লাইট হয়ে যাচ্ছে। এটাও একটা সুন্দর ব্যবস্থা, এটা দেখে আপনারা কিন্তু যেতে পারবেন টয়লেটে। আরও একটা ব্যাপার হলো যে ভেল বন্দে ভারত স্লিপার ট্রেন প্রকল্পের জন্য প্রধান প্রপালশন সরঞ্জাম সরবরাহ শুরু করেছে, যা স্থানীয়ভাবে সেমি হাই স্পিড রেল ব্যবস্থা তৈরির ক্ষেত্রে ভারতের প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আমরা জানি অনেকেই ট্রেনে সফর করেন, তাদের জন্য কিন্তু আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে। পুরো ট্রেন যাত্রা জুড়ে উচ্চ স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য জীবাণুনাশক প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা রয়েছে, যাতে করে সেই টোটাল সফরকালে যাতে আমাদের পুরো একটা পরিচ্ছন্নতা বজায় থাকে, সেই ব্যবস্থা কিন্তু যথেষ্ট উন্নত মানের সেরকম ব্যবস্থা করা হয়েছে। 16 কোচের রেখে মোট 823 জন যাত্রী সফর করতে পারবেন। রয়েছে 11টি এসি 3 টায়ার কোচ, 4টি এসি 2 টায়ার কোচ এবং একটি ফার্স্ট এসি। এছাড়াও ভবিষ্যতে কিন্তু 24 কোচ করার পরিকল্পনাও রয়েছে রেলের। 2027 সালের মার্চ মাসের মধ্যে 12টি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার লক্ষ্য রয়েছে রেলের তরফে। ট্রেনটিতে এবারে একটু খাবার দাবারের কথা বলি। শুরুতে নিরামিষ খাবার পরিবেশন শুরু করা হলেও যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন অচিরেই আমিষ খাবারও কিন্তু পরিবেশন করা হবে। এবারে যেতে যেতে আমি বলবো, এবার খাবারের প্রসঙ্গটা নিয়েই বলবো যে খাবার আমরা যখন হাওড়া থেকে যাচ্ছি তখন কিন্তু খুব সুন্দর খাবার পেয়েছিলাম, যে বাসন্তী পোলাও দেওয়া হয়েছিল, ছানার ডালনা, একটা আলুকপি ভাজা দেওয়া হয়েছিল, আর ছিল মুগের ডাল, ছিল মিষ্টি এবং টক দই। এবারে বলি, কামাখ্যা থেকে যখন আসা হচ্ছে, কামাখ্যার প্রথমেই বলা হয়েছিল যে এখান থেকে যখন যাবে তখন বাঙালি খাবার, কামাখ্যা থেকে যখন আসবে তখন কিন্তু আসামিজ খাবার। আমরা কিন্তু কামাখ্যা থেকে 25 তারিখে যে এসেছি, আলাদা করে কামাখ্যার স্পেশাল অর্থাৎ আসামের স্পেশাল খাবার মেনু পাইনি। 1, 2 হলো এই খাবারের তত্ত্বাবধানে রয়েছে মেফেয়ার হোটেল, আর কি আসামের মেফেয়ার হোটেলটি কিন্তু 5 স্টার হোটেল।
সেই তুলনায় আমি খাবারের স্ট্যান্ডার্ড অন্যান্য দুরন্ত বলুন, শতাব্দী বলুন বা রাজধানী বলুন, যে খাবার খেয়ে খেয়ে আমাদের বলে না যে জিভটা পচে গেছে একই খাবার খেয়ে খেয়ে, কিন্তু এইখানে খাবারের ভ্যারাইটি আছে, এক খাবারের টেস্ট আছে, দুই কিন্তু বারবার বলবো যেভাবে একটা হাইপ করা হয়েছিল খাবার অসাধারণ হবে, আমি বলতে বাধ্য হচ্ছি সেখান থেকে কিন্তু বাঙালিরা তো একটু খেতে ভালোবাসে, সে অল্পই খাক আর বেশিই খাক, খাদ্যরসিক বাঙালি এটা কিন্তু সকলেই, কেউ কম খায় কেউ বেশি খায়, কিন্তু খেতে ভালোবাসে সকলেই। কিন্তু সেই তুলনায় আলু ফুলকপি ভাজার স্বাদ হলেও সেই ব্যাপারটা, সেই ক্লাসটা কিন্তু ভাজার ক্ষেত্রে ধরে রাখতে পারিনি। দুই হলো পোলাও, বাসন্তী পোলাও আমার কাছে বাসন্তী পোলাও লাগেনি। ছানার ডালনা খুব ভালো হয়েছে স্বাদ, ছানার ডালনা একটা শাহী ব্যাপার ছিল, মুগের ডালের স্বাদ ভালো, মিষ্টি তো ভালোই, সন্দেশ ছিল যথেষ্ট ভালো কোয়ালিটি, কিন্তু যেটা বললাম যে বাসন্তী পোলাও ইনগোরাল রানের দিন সাংঘাতিক ভালো স্বাদের ছিল না, গরম ছিল না, ঠান্ডা ছিল। এ নিয়ে কিন্তু আমাদের কোচের বেশ কিছু আমাদের সামনের কোচের তো মানে আসামিজ ছিল সম্ভবত বা নেপালি, তারা তো বেশ অফেন্ডেড হয়েছিল এই ঠান্ডা খাবারের জন্য। ট্রেনে আর একটা ব্যাপার যে ট্রেনে কিন্তু কোচের প্রতিটা কোচে সিটের সংখ্যা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা ট্রেনেই খাবারের অ্যারেঞ্জমেন্টের জন্য বেশ খানিকটা জায়গা রাখা হয়েছে, হট চেম্বার রাখা হয়েছে, কোল্ড চেম্বার রাখা হয়েছে, জল নিয়ে যাওয়ার জন্য যেরকম আমরা ফ্লাইটে দেখি সেরকম একটা রাখা হয়েছে, আপনার এই ট্রলি মতো রাখা হয়েছে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু প্রতিটা খাবার তো আমরা একটুখানি গরম আশা করতেই পারি, যেখানে একটা বার মাত্র খাবার দেওয়া হচ্ছে। এটাও আরও একটু বিবেচনা করে দেখতে বলবো যে অ্যাটলিস্ট চাটা সন্ধেবেলা ট্রেনে উঠলে চা যেন চেয়ে খেতে না হয়। সকালবেলা আপনারা যেমন, মানে এটা আমি রেলের গভর্নমেন্টের একটুখানি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে সকালবেলা যেমন আপনারা চাটা দিচ্ছেন, তেমন যদি সন্ধেবেলাটা চাটা দেন তাহলে কিন্তু সকলেই বেশ একটুখানি আরাম পাবে। মানে সন্ধেবেলা ট্রেনে উঠছি এবং আমাকে তো বাড়ির থেকে বেরোতে হচ্ছে অনেকখানি আগে, আমার বিকেলের তো কিছুই পেটে পড়ছে না। এবারে সেটা তো এই যে ট্রেনের যে আমার যে ভাড়াটা দিচ্ছি আমি অন্যান্য ট্রেনের থেকে, রাজধানী শতাব্দীর থেকেও তো ভাড়া বেশি না এখানে বন্দে ভারত স্লিপারের, ফলে এই চাটা অ্যাটলিস্ট পাবো, সঙ্গে বিস্কিট পকোড়া তো হলে ভালো হয়, সেটা আমি যদি নাও ধরি অ্যাটলিস্ট প্রতিটা যাত্রী চা চা বা কফি তো আশা করতেই পারে সন্ধেবেলা। সেই ডিনার তো রাত 8:30 9টার সময় সার্ভ করছেন আপনারা, তো যখন ট্রেন ছাড়ছে 6:30 7টার সময় একটি চা কি চাইতে পারে না, চা বা কফি একটুখানি যাত্রীরা আশা করতে পারে না, সেটা একটুখানি ভেবে দেখবেন। আর দুই হলে যেটা বললাম, আমিষ খাবারও কিন্তু আসতে চলেছে এবং সেটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আশা করব যে আমিষ যে চিকেনই হবে, চিকেনের যা আমি দেখলাম মেনু যেটা বলা হয়েছে চিকেনই আনা হবে, তো আশা করব একেবারে সেই রাজধানী দুরন্তের মতো পাতি চিকেন না হয়ে একটুখানি যেন স্বাদ আশা করব সেটা হবে, যেহেতু মে ফেয়ার এই পুরো ব্যাপারটাকে পরিচালনা করছে। আর কি খাবারটা আর একটুখানি একটু যদি মানটা বাড়ানো যায়, একটু যদি গরম খাবার সার্ভ করা যায়, একটু দেখবেন। এই বলে আজকে শেষ করব আমার আজকের গল্প। আর আপনাদের উদ্দেশ্যে বলা, বন্দে ভারত স্লিপার একবার চড়ুন সকলেই, একটু আলাদা ফিল বুঝতে পারবেন। আমাদের ভারতের রেল ব্যবস্থা উন্নত মানের ট্রেন তৈরি করেছে, তা কিন্তু বেশ একটা আলাদা ফিল আসবে এই ট্রেনে সফর করলে। সকলকেই বলবো একটু যদি নিজেরা ম্যানেজ করে নিয়ে এই কামাখ্যা থেকে হাওড়া এই ডিস্টেন্সটা যদি কভার করতে পারেন, বা নিজেদের কোনো কাজেতে যদি এই ট্রেনটাকে অ্যাভেল করতে পারেন, সেটা করুন, বেশ ভালো লাগবে। এই বলে আজকের মতো আমার অনুষ্ঠান শেষ করব এবং যেতে যেতে বলবো অবশ্যই সকলে ভালো থাকবেন। আবার চলে আসব সামনের মাসে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।
कृपया ध्यान दें अगला स्टेशन रंगिया जंक्शन। अटेंशन प्लीज, अपकमिंग स्टेशन रंगिया जंक्शन। Indian Railways welcomes all passengers boarding from Rangia Junction Station. भारतीय रेल रंगिया जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। भारतीय रेल रंगिया जंक्शन স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। ভারতীয় রেল রঙ্গিয়া জংশন স্টেশনৰ পৰা সকলো যাত্ৰীক স্বাগত জনাইছে। Next station is Kamakhya Junction. अगला स्टेशन कामाख्या जंक्शन है। পরবর্তী স্টেশন কামাখ্যা জংশন। পরবর্তী স্টেশন কামাখ্যা জংশন।